আজকের লেকচারে আমরা পার্ট সিপিএম এর উপর একটা নিউমেরিক্যাল করব, যেটা অলরেডি ডাব্লিউবিউটি 2024 এর পরীক্ষায় কিন্তু এসছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের লেকচার থেকে তোমরা কিভাবে একটা পার্ট সিপিএম এর অঙ্ককে সলভ করতে হয়, যত রকম ভেরিয়েশন হতে পারে, মোটামুটি আমি এই লেকচারে পুরোটা কভার করে দেবো। এই লেকচার কমপ্লিট ভাবে দেখার পর তোমাদের পার্ট সিপিএম এর অঙ্কের কোনো রকম সমস্যা কিন্তু আসবে না। লেকচার শুরু করার আগে একটা বেসিক কথা বলবো। অলরেডি পার্ট সিপিএম কি জিনিস এটা কিন্তু আমরা রিসোর্স অ্যালোকেশন কনসেপ্টে বুঝেছিলাম, যে এটা একটা মেথড, যে মেথড দিয়ে আমরা কিভাবে সময়কে এস্টিমেট করতে পারি বা কিভাবে আমরা রিসোর্স অ্যালোকেট করতে পারি, কার পর কোন টাস্কটা করবে, এটা কিন্তু অলরেডি আমরা এর আগের লেকচারে ডিসকাস করে এসেছি। সেই লেকচারের লিংক আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টটা কিন্তু গ্রিপ আপ করতে পারো। আরেকটা কথা বলে শুরু করব, যখন আমি অঙ্কটাকে প্রসিড করব, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা খাতা পেন নিয়ে বসে আমার সঙ্গে সঙ্গে সলভ করতে করতে ভিডিওটা দেখো, নালে কিন্তু কনসেপ্টটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। কেন কি আমি ধরে নেবো যে টেবিলগুলো রয়েছে সেগুলো অলরেডি আমি দেখে কিন্তু তার পরের স্টেপে মুভ অন করে যাব। সেইগুলো তোমাদের খাতায় থাকলে তোমরা কিন্তু জিনিসটাকে দেখে কোরিলেট করতে পারবে। এই জন্য শুধু ভিডিও না দেখে খাতা পেন নিয়ে বসে এই ভিডিওটাকে তোমরা সিকোয়েন্সিয়ালি গল্পটা দেখো। তো যাই হোক, প্রশ্নটা কি বলছে প্রথমে আগে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে নি। কি বলতে চেয়েছে, বলেছে এখানে টেবিল দেওয়া রয়েছে, দ্য টেবিল বিলো শো the activity of a project with their corresponding precedence, perform the following। তলায় প্রশ্ন আছে আরো, আগে টেবিলটা বুঝবো। এই ধরনের পার্ট সিপিএম এর প্রশ্নে তোমাদের একটা কথাই বলে দেওয়া হবে যে তোমাদের একটা টেবিল প্রোভাইড করবে, যেখানে তোমাদের প্রথম কলমে থাকবে টাস্ক, দেখতে পাচ্ছ, তারপর প্রিসিডেন্স মানে কার পর কি করবে, গল্পটার মানে হচ্ছে এটা, কার পর কি করবে, এবং তারপর তোমাদের ডিউরেশন মানে সেই কাজটা করতে কত সময় লাগবে সেটা তোমাদের বলে দেওয়া হবে। যদি শুধু সিপিএম এর অঙ্ক আসে তাহলে কিন্তু তোমাদের এই তিনটে অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিকের কলম থাকবে না, শুধু একটাই কলম থাকবে। প্রথমেই ক্লিয়ার করে দিই, যদি প্রশ্নটা তোমাদের সিপিএম দিয়ে আসে, যদি তোমাদের পার্ট সিপিএম মিলিয়ে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের তিনটে কলম দেবে। একটাকে বলা হয় অপটিমিস্টিক, একটাকে মানে মোস্ট লাইকলি, একটাকে বলা হয় পেসিমিস্টিক। এর যে টার্মস গুলো কিন্তু ডিসকাস করেছিলাম আমরা অলরেডি এর আগের লেকচারে, তাও আমি জাস্ট আইডিয়া বলে দিই। অপটিমিস্টিক মানে বলতে পারো যে মোটামুটি একটা এস্টিমেশনের গল্প বলেছে। তিনটে ভাই হয়, মানে তিনটে ভায়া বলতে পারো। একটা হচ্ছে বলে নাও বেস্ট কেস, একটা অ্যাভারেজ কেস, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও বলতে পারো। এগুলো এর আগের লেকচারে ইনক্লেস পুরো ইন ডেপথ ডিসকাস করে দিয়েছি, জাস্ট হিন্ট দেওয়ার জন্য তোমাদের একটু বলে দিলাম। তো অপটিমিস্টিক মানে ধরে নাও বেস্ট কেস, মোস্ট লাইকলি মানে হচ্ছে অ্যাভারেজ কেস, এবং পেসিমিস্টিক মানে হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে একটা কাজ শেষ করতে। এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। সিপিএম বলেছিল যে আমাদের ডাইরেক্টলি আমরা ধরে নিচ্ছিলাম এই কাজটা করতে এত সময় লাগে, বাট পার্ট কনসেপ্টটা কি করে, পার্টের ফুল ফর্ম হচ্ছে প্রজেক্ট ইভলিউশন রিভিউ টেকনিক। তো সেই সূত্রে গেলে পার্ট কি করছে, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা টাইম কনসেপ্ট তোমাদের দিয়ে দিচ্ছে, মানে মানে একদম স্পেসিফিক টাইম বলবো না, মোটামুটি একটা রাফ অ্যারাউন্ড টাইম আমরা কিন্তু ফর্মুলায় ফেলে বার করি। আমরা প্রথমে আমাদের তিনটে কলম থাকে এরকম ভাবে, প্রত্যেকটার গল্প এখানে বলেছে, দেখতে পাচ্ছ যে টাস্ক টেকে অপটিমিস্টিক যে ভিউ যেটা বলছে সেটা ধরো না একদিন লাগতে পারে, তো ইন ডেজ বলে দিয়েছে। মোস্ট লাইকলি ভিউ যদি ভাবো তাহলে ভাবো একদিন লাগছে, আর পেসিমিস্টিক ভিউতে আমাদের 7 দিন লাগতে পারে, মানে ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, অ্যাভারেজ কেস, এইভাবে গল্পটা বলে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের কিন্তু আলটিমেটলি প্রথমে কি বার করতে হবে, আমাদের ডিউরেশনটা বার করতে হবে, মানে এই যে তিনটে থেকে আমাদের একটাতে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, না হলে কিন্তু আমরা অঙ্ক প্রসিড করতে পারবো না। যাকে বলা হয় এস্টিমেটেড টাইমও বলতে পারো, বা এটাকে আমরা বলতে পারি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা এস্টিমেটেড টাইম কত লাগতে পারে একটা টাস্ক কমপ্লিট করার জন্য। তার ফর্মুলা অলরেডি নিচে লেখা রয়েছে, ওটা নিয়ে ডিসকাস করবো, চিন্তার কোনো বিষয়ওয়ালা নেই। নেক্সট দেখতে পাচ্ছ বি, যেখানে তোমার অপটিমিস্টিকের 1 দেওয়া রয়েছে, এখানে 4, এখানে 7, এরকম ভাবে তোমাদের পুরোটা দেওয়া রয়েছে। এবং প্রিসিডেন্স কি বলছে যে এ আগে কেউ নেই, বি এর আগে কেউ নেই, এবং সি এর আগেও কিন্তু কেউ নেই। বাট ডি এর আগে মানে এ না শেষ হলে কিন্তু তোমার ডি শুরু হবে না, সেরকম ই যে টাস্কটা রয়েছে বি না শেষ হলে ই শুরু হবে না, সেরকম এফ যে টাস্কটা রয়েছে সি না শুরু হলে কিন্তু আমাদের এফ শুরু হতে পারে না, মানে শেষ না হলে, সি শুরু না হলে মানে সি শেষ না হলে, সি যে টাস্কটা সেটা শেষ না হলে এফ শুরু হবে না। সেরকম জি যেটা রয়েছে সেই টাস্কটা ডি শেষ না হলে আমার কিন্তু জি শুরু হবে না। মানে এই যে প্রিসিডেন্স যে বলে দিয়েছে, এটা দিয়ে কিন্তু আমাদের পরবর্তীকালে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা গ্রাফ তোমরা বলতে পারো, এটাকে আমাদের রেডি করতে হবে। সেরকম এইচ দেখতে পাচ্ছ যে এফ জি যদি আমাদের শেষ না হয় তাহলে কিন্তু আমার এইচ যে টাস্কটা কিন্তু শুরু হবে না। এইভাবেই কিন্তু এটার মানেটা প্রথমে বুঝিয়ে দিলাম। টেবিলটা তোমরা কিভাবে বুঝবে, টেবিলের মধ্যে প্রিসিডেন্স থাকবে, টাস্ক থাকবে, আর থাকবে হচ্ছে তোমার ডিউরেশন ইন ডেজ।
মান্থ হতে পারে, যেটাই পুরো বললো বলে দিতে পারে, ইয়ারও হতে পারে, নর্মালি ইন ডেজেই দেয়। তো সেই সূত্রে গেলে যদি সিপিএম এর অঙ্ক থাকে তাহলে একটা কলমই থাকবে, আর যদি পার্ট আর সিপিএম মিলিয়ে আসে তাহলে সেখানে তোমাদের কি হবে, তিনটে কিন্তু গল্প থাকবে, তিনটে কলম থাকবে, তোমাদের তিনটে কলমের ভ্যালু থাকবে, সেখান থেকে তোমাদের একটাই তোমাদের টিই বা ডিউরেশনটা, তোমাদের এস্টিমেটেড ডিউরেশন তোমাদের কিন্তু বার করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। অঙ্ক এখনো দেখিনি কি কি বলেছে, অঙ্ক তলায় লেখা রয়েছে, আমরা দেখবো। টেবিলটা খাতায় লিখে রাখো, নাহলে কিন্তু পরবর্তীকালে যখন অঙ্ক করবো টেবিলটা তোমরা দেখে তাহলে তোমরা সিনারিওটা বুঝতে পারবে। বারবার আমরা কিন্তু এই স্লাইডে আসবো না, আমরা ধরেই নিচ্ছি আমি এখানে যে তোমরা অলরেডি টেবিলটা খাতায় লিখে রেখেছো। নেক্সট যে প্রশ্নে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, প্রথমে কি কি বার করতে বলেছে, প্রথমে বলে দিচ্ছে ড্র দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তো ভালো কথা, আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম রেডি করতে হবে ফার্স্ট সিনারিওতে। সেকেন্ড আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ বাই প্রপার মেথডোলজি। তাহলে ক্রিটিক্যাল পাথ আমাদের বার করতে হবে, সেটা অবভিয়াসলি এটাই প্রশ্ন থাকে, ক্রিটিক্যাল পাথ বার করা। এবং তোমাদের ক্যালকুলেশন এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিশন অ্যান্ড এক্সপেক্টেড ভেরিয়েশন, যেটাকে ভেরিয়েন্সও বলা হয়। তাহলে আমাদের প্রজেক্ট কমপ্লিশনের এক্সপেক্টেড যে সময়টা বার করতে হবে এবং তার এক্সপেক্টেড ভেরিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি বার করে দেখাবো, চিন্তার বিষয় নেই। সবগুলোই মোটামুটি আমি এখান থেকে রাফলি তোমাদের করে দেখিয়ে দেবো, যেখানে এর বাইরে প্রশ্ন কিন্তু আসতে পারে না। তো প্রথমে এটা প্রশ্ন ছিল, আমরা স্টেপ বাই স্টেপ যাব, পুরো ক্লিয়ার করব, কোনো চিন্তার বিষয় নেই। তো প্রথমে আমাদের কি কি বার করতে হবে ফার্স্ট ফেজে আমি দেখব। এই টেবিলটা থেকে দেখে দেখো তলায় আমি একটা এরকম টেবিল বানিয়ে নিয়েছি। প্রথমে তোমাদের এই টেবিলটা বানাতে হবে, যেখানে তোমরা টাস্ক রেখেছো, অপটিমিস্টিকের টাইম কত লাগবে, মোস্ট লাইকলি টাইম কত লাগবে, এবং পেসিমিস্টিকের টাইম তোমরা এভাবে লিখে রেখেছো, ভালো কথা। এবং তোমাদের বলে দিই, এর ফর্মুলাটা বলে দিই, যেটাকে বলা হয় এক্সপেক্টেড টাইম, যেটাকে বললাম না, যেটা তোমাদের এস্টিমেটেড টাইমে বলতে পারো, বা এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্স, এই দুটোর ফর্মুলা কি তলায় লেখা রয়েছে। এটা কিন্তু আমরা পার্টের ফর্মুলা দিয়ে বার করছি, মানে পার্ট যে লেকচারে কিন্তু আমরা এগুলো ডিসকাস করেছিলাম, যে আমাদের এক্সপেক্টেড টাইমের যে ফর্মুলা হচ্ছে অপটিমিস্টিক প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক, তিনটেকে যোগ করে 6 দিয়ে ভাগ করবে, তিনটে যে লেখা রয়েছে যোগ করে 6 দিয়ে ভাগ করবে। আর ভেরিয়েন্স, যেটাকে আমরা এরকম সিম্বলটা দিয়ে লিখি, তা ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে পি মাইনাস ও। পি মানে হচ্ছে আমাদের পেসিমিস্টিক, মাইনাস হচ্ছে অপটিমিস্টিকের যে ভ্যালুটা দেওয়া রয়েছে ওটা মাইনাস করবে, ডিভাইডেড বাই 6 দিয়ে তোমরা কিন্তু করে দেবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইভাবেই তোমাদের কিন্তু এই টেবিলটাকে ফিল করতে হবে। আমি কিন্তু ওপর থেকে এগুলো লিখে রেখেছি, এই টেবিল থেকে দেখে তলায় টেবিলটা অলরেডি করে রেখেছি। এই জন্য বললাম তোমরা খাতা কলমে বসে নিয়ে করো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আর এই টেবিলটা যখন আমি ফিল আপ করবো, এটাকেও তোমরা পজ করে খাতায় করে নিয়ে পরের ধাপে যেও, নাহলে কিন্তু বুঝতে পারবে না কোনো কিছু। তো সেই সূত্রে প্রথমে আমরা এর বার করব আমাদের এক্সপেক্টেড টাইম। কি করে বার করো ফর্মুলা জানো, তাহলে আমাদের ফর্মুলা উপরে দেখতে পাচ্ছ হয়তো, ফর্মুলাকে আমি জাস্ট আন্ডারলাইন করে দিলাম, ও প্লাস 4 ইন্টু এম প্লাস পি, টোটালটা যোগ করার পর ডিভাইড বাই 6। তাহলে করে ফেলে, আমি লিখছি 1 প্লাস, দেখো ও এর ভ্যালু হচ্ছে এখানে 1 আছে, প্লাস 4 ইন্টু এম, 4 ইন্টু এম এর ভ্যালু এখানে 1 আছে, প্লাস তোমাদের পেসিমিস্টিকের ভ্যালু 7 আছে, যা যোগফল হবে বাই 6 করবে, করলে আনসার পেয়ে যাবে। টোটালটা যখন তোমরা করবে পেয়ে যাবে হচ্ছে 2 আনসার কিন্তু আসবে। করে দেখবে 4 প্লাস 1 5, 5 প্লাস তোমার 7 হচ্ছে 12, 12 বাই 6 হচ্ছে 2। আমি কিন্তু এরকম ভেঙে ক্যালকুলেট করে দেখাবো না, আমি জিনিসটাকে লিখে তোমাদের অ্যান্সারটা তোমাদের জাস্ট তোমাদের বলে দেবো, তোমরা এখানে লিখে নেবে, জাস্ট তোমরা বাড়িতে ক্যালকুলেট করে জিনিসগুলো করে নেবে। আর ভেরিয়েন্স কি করে বার করবো বলেছিলাম, দেখো ফর্মুলা কি লেখা আছে, পি মাইনাস ও, পি তে এখানে 7 আছে দেখে নাও, তো পি তে 7 মাইনাস ও এর ভ্যালু 1, ভালো কথা। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, ভেরিয়েন্সের ফর্মুলা। তাহলে তোমার বুঝতে পারছো 6 বাই 6 কি হয়ে যাওয়া উচিত, 1 হয়ে যাওয়া উচিত। এইভাবে গল্প। তো আমি একটা লাইন দেখালাম, ভিডিও বড় হয়ে যাবে, আমি কি করবো বাদ বাকিগুলো এখানে লিখে রেখেছি, এরকম ভাবে তোমরা পজ করে জিনিসটাকে একবার দেখে নেবে, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো টেবিলটা আমি ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, একটা কথা এখান থেকে বলে দিই, যে ভেরিয়েন্সের যে ফর্মুলাটা ছিল দেখো এখানে পি মাইনাস ও ডিভাইড বাই 6 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারটা তখন আমি দিইনি বলে জাস্ট পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো 7 মাইনাস 1 তো ঠিকই আছে, কেন কি আমার পি হচ্ছে 7, ও হচ্ছে 1, মাইনাস করে নেওয়ার পর যে ভ্যালুটা পাবে তোমরা 6 দিয়ে ডিভাইড করবে, যে অ্যান্সারটা পাবে তার স্কোয়ার করবে। যেরকম এখানে দেখো 7 মাইনাস 1 6 বাই 6 হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার তোমরা করবে, অ্যান্সারটা লিখবে। তো আমি এখানে জাস্ট এগুলো এই জন্য বোঝানোর জন্য পাশে লিখলাম, এখানে 1ই হবে 1 এর স্কোয়ার, এখানেও 1 এর স্কোয়ার 1ই হচ্ছে, এখানেও তোমার 1ই হবে, 0 স্কোয়ার 0 হবে। এইভাবে তোমরা জিনিসগুলো করে নেবে। 2 এর স্কোয়ার 4 হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার 1ই হবে, 2 এর স্কোয়ার 4, আর লাস্টে যেটা রয়েছে 0.33 করে দেখলে 0.11 তোমার আসবে। তো এটা হচ্ছে তোমার ভেরিয়েন্সের গল্প। তো কিভাবে তোমরা এক্সপেক্টেড টাইম আর কিভাবে তোমরা ভেরিয়েন্স বার করবে আমি দেখিয়ে দিলাম উইথ দ্য ফর্মুলা। স্ক্রিন পজ করে দেখে নাও, প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে আমি ধরে ধরে এক্সপ্লেন করে পাশে লিখে রেখেছি।
তোমরা যা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে একবার দেখে নাও, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবেই তোমাদের কিন্তু কি কি বার করতে হবে, আমাদের এক্সপেক্টেড টাইম বার করতে হবে, আর বার করতে হবে হচ্ছে আমাদের ভেরিয়েন্সটা। এই দেখতে পাচ্ছ এগুলো সবই আমি হাইলাইট করলাম, এইগুলোই কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে যখন আমরা পরে অঙ্ক এগাবো। তো এই যে জিনিসগুলোই কিন্তু তোমাদের কাজে লাগবে। আরেকটা কথা এখান থেকে জাস্ট হালকা করে বলে দিই, যে এই যে বার করলাম এক্সপেক্টেড টাইম, যেটা দেখতে পারলে এটাই কিন্তু আলটিমেটলি তোমার স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে পার্ট আমাদের বলে দেয়। পার্ট যে টেকনিকটা এটাই বলে, ক্রিটিক্যাল মেথড হলে কি হতো বা সিপিএম হলে কি হতো, তো আমাদের আলটিমেটলি এটা আমাদের স্পেসিফিক বলে দেওয়া থাকতো, বাট পার্ট টেকনিকে তা বলে না, আমাদের রাফলি আমরা একটা এস্টিমেটেড করি, যেটাকে বলা হয় অপটিমিস্টিক, মোস্ট লাইকলি আর পেসিমিস্টিক। সেখান থেকে আমাদের কিন্তু একটা এক্সপেক্টেড টাইম প্রত্যেকটি টাস্কের রেসপেক্টে, তার মানে এ করতে আমার 2 দিন লাগবে, বি করতে 4, সি করতে 3, ডি করতে আমাদের 1 দিন, ই করতে 6 দিন, এফ করতে 5 দিন, জি করতে আমার 7 দিন এবং এইচ করতে আমার 2 দিন। তার সাথে ভেরিয়েন্স গুলো রয়েছে, মানে এর ভেরিয়েন্স হচ্ছে 1, বি এর ভেরিয়েন্স 1, এইভাবে আমাদের কিন্তু আমাদের নর্মালি এখানে লিখে দেওয়া রয়েছে। তো এইভাবেই কিন্তু একটা রাফলি এস্টিমেটেড ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। এইগুলো দিয়েই কিন্তু পরবর্তীকালে আমাদের কাজ করতে হবে, যেগুলো আমি এখানে হাইলাইট করলাম, এখানে গ্রিন কালারের বোল্ড লাইন দিয়ে যেসব ভ্যালুগুলোকে আমি প্রত্যেকটার জন্য হাইলাইট করেছি, তো এইগুলোই আমাদের পরবর্তীকালে আমাদের লাগবে। এখন এই জিনিসটা করে নেওয়ার পর আমাদের অপটিমিস্টিক, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি ভ্যালু আর লাগবে না। তাহলে প্রথম ধাপ থাকবে এটাই, তোমরা প্রথমে 3টে থেকে একটা জায়গায় নিয়ে গেলে, মানে 3টে ডিউরেশন ছিল, এর 3টে ক্যাটাগরির ডিউরেশন বলেছিল, মানে 3টে লোক ধরে নেওয়া সে বলেছে, সেখান থেকে আমরা একটা গল্পে নিয়ে গেছি। এইবার আমরা পরবর্তীকালে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা ড্র করব। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার আগে একটা কথা বলে দিই, অলরেডি কিন্তু তোমাদের টেবিলটা তোমাদের কিন্তু থাকতে হবে, কেন কি আমি ধরে নেবো তোমরা টেবিলটা জানো, তো সেই সূত্রে আমরা কিন্তু এগিয়ে চলে যাব। টেবিলটা তোমাদের কাছে থাকা দরকার, কারণ কি আমি ডাইরেক্টলি কিন্তু আঁকবো, তখন তোমার টেবিলটা যদি খাতায় লেখা থাকে তোমরা এখান থেকে দেখে মিলাতে পারবে। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম শুরু করার আগে প্রথমে তোমরা একটা স্টেট লিখবে, স্টার্ট স্টেট এখানে লিখে নেবে। স্টার্ট মানে শুরুটা এখান থেকে হচ্ছে, স্টার্ট ভালো কথা। তো তোমরা যদি অলরেডি তোমরা যা দেখেছো, যেহেতু আমাদের 3টে কিন্তু গল্প ছিল, মানে স্টার্ট যখন করব, এ কে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট করতে পারতাম, তাই জন্য এ কে এরকম ভাবে তোমরা সার্কেল করবে। বি কে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট করতে পারতাম, তাহলে বি কে সার্কেল করবে। সেরকম সি কে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট করতে পারি বলে সি কে সার্কেল করলে হয়ে গেল। এবার যদি তোমাদের কাছে আঁকা থাকে বা অঙ্কটা থাকে, তোমাদের কাছে দেখবে যে এ না শেষ হলে ডি শুরু হবে না, তাই জন্য আমরা এর পরে ডি কে এঁকেছি। সেরকম বি শেষ হওয়ার পরই কিন্তু ই কে আঁকতে হবে, কারণ কি ই এর প্রেসিডেন্ট ছিল বি, ই এর যে নোডের প্রেসিডেন্ট ছিল হচ্ছে বি, সেই সূত্রে ই কখন শুরু হবে, বি শেষ করার পর। সেরকম সি শেষ করার পর আমরা শুরু করব এফ, কেন এফ এর প্রেসিডেন্স কে, প্রেসিডেন্স মানে আগে, প্রেসিডেন্স কথাটার মানে হচ্ছে আগে, মানে এফ যে টাস্কটা সেটা শুরু কখন হবে, যত পর্যন্ত তোমার সি কমপ্লিট না হবে। সেই সূত্রে দেখবে জি যে স্টেটটা ছিল আমার, সেই স্টেটটা বলেছিল যে ডি আর ই দুটো শেষ হওয়ার পরই কিন্তু আমি জি শুরু করব। সেরকম এইচ বলে যে স্টেটটা ছিল আমার, এখানে আঁকলাম আমি, সেটা আমাদের জি শেষ করার পর আর এফ শেষ করার পর কিন্তু আমরা শুরু করতে পারি। আর লাস্টে এখানে কি তুমি এন্ড এখানে পাশে বলে দিতে পারো যে এটা শেষ হয়ে গেল। তোমাদের কিন্তু পরীক্ষায় যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেয়, তোমরা এইভাবেই অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করবে এবং একটা কাজ করতে পারো, মাথায় মাথায় তাদের ওই যে আমরা যে আগের থেকে যে পেলাম, এই যে আমাদের এক্সপেক্টেড টাইম বলতে পারো, দেখো ফের এই প্রশ্ন তোমাদের একবার দেখিয়ে দিলাম, এখানে এই প্রশ্নটা দেখো তাই ছিল, এ বি সি তোমরা নর্মাল লিখে নিয়েছো, ডি আঁকবে এ শেষ হয়ে যাওয়ার পর, ই আঁকবে বি শেষ হয়ে যাওয়ার পর, এফ আঁকবে সি শেষ হয়ে যাওয়ার পর, জি আঁকবে ডি আর ই শেষ হয়ে যাওয়ার পর, এইচ আঁকবে এফ আর জি হয়ে যাওয়ার পর। এবার তোমাদের এখান থেকে যে ভ্যালুগুলো রয়েছে 2, 4, 3 দেখতে পাচ্ছ, আমি হাইলাইট মার্ক করছি, এগুলোকে সবার মাথায় মাথায় লিখে নেবে। তো এ 2 হবে, বি এর 4 হবে, সি এর 3, ডি এর 1, ই এর 6, এফ এর 5, জি এর 7 আর এইচ এর কিন্তু আমাদের 2। এইভাবে আমরা প্রত্যেকটা ডিউরেশনস গুলো, প্রত্যেকটা টাস্কের ডিউরেশন তার মাথায় মাথায় লিখে রেখেছো। এইটা মোটামুটি এখান থেকে কিন্তু একটা আইডিয়া আমরা ফুলফিল করে নিয়েছি। এইবার আমরা যাব দুটো জিনিস বুঝবো কি করে আমরা, নেক্সট প্রশ্ন কি ছিল আমাদের, ক্রিটিক্যাল পাথ আমাদের বার করা। তো ক্রিটিক্যাল পাথ বার করার জন্য আমাদের একটা জিনিস কিন্তু জানতে হবে, যে জিনিসটা আমাদের জানতে হবে সেগুলো কিছু টার্মস আছে, সেই টার্মস গুলো আমি ছক করে বক্সটা এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটাতে লিখবো। এটাকে একটা আছে দ্য আর্লি স্টার্ট, তারপরেরটা হচ্ছে ডিউরেশন, তারপরেরটা হচ্ছে আর্লি ফিনিশ, আর এই যে লম্বা জায়গা দেখতে পাচ্ছ এই টোটাল যে আমাদের চারকোনা জায়গাটা, তো এই চারকোনা জায়গায় আমরা কি লিখবো, আমরা নোডের নামটা, মানে কোন নোডের রেসপেক্ট এটা বার করবো, এটা কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নোডের জন্য বার করতে হবে আমাদের। তো সেই সূত্রে গেলে আমরা এখানে লিখে নেবো নোড নেম, যেটাই হোক না কেন যেই নোডের জন্য বার করছি। তারপরে নিচে নিচে 3টে জায়গা হচ্ছে, প্রথমেরটা হচ্ছে লেট স্টার্ট,
মাঝখানেটা হচ্ছে স্ল্যাক্স, আর তারপরেটা হচ্ছে লেট ফিনিশ, এটাকে এলএফ দিয়ে আমরা ডিনোট করি। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের জানতে হবে। এগুলো যদি আমরা বার না করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ক্রিটিক্যাল পাথ বার করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে আমি একটা প্রথমে ডায়াগ্রাম দিয়ে করবো, তাহলে টেবিল বানিয়েছি, টেবিলে তোমাদের করতে আরো সুবিধা হবে। বাট প্রথমে একটা ডায়াগ্রাম দিয়ে দেখে নাও, তার কিছু ফর্মুলা তোমার জানতে হবে। তো স্ল্যাক্স বার করার ফর্মুলা কি আছে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। স্ল্যাক্স বার করার ফর্মুলা হচ্ছে লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ, ঠিক আছে। সেরকম আমাদের লেট স্টার্ট ফাইন্ড আউট করারও কিন্তু একটা ফর্মুলা আছে, লেট স্টার্ট, এটার ফর্মুলা কি, লেট ফিনিশ মাইনাস ডিউরেশন। এইবার আমাদের জানতে হবে যে এই যে টার্মস গুলো কখন কখন কিভাবে বার করবো। ভালো করে আমরা ডায়াগ্রামটা প্রথমে দেখো, আমি একটা হাইলাইট করব, করে মুছে দেবো, বুঝতে হবে কোনটা কি বলছি। দেখো আমরা শুরু করব স্টার্ট দিয়ে, যাব হচ্ছে এন্ডের দিকে, দেখতে পাচ্ছ আমি এটা অ্যারো দিলাম, এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। কি বলা হয়, ফরওয়ার্ড পাস বলা হয়। তো ফরওয়ার্ড পাস যখন আমরা যাব, মানে এইভাবে দেখবো, শুরু দিয়ে শেষে দেখবো, তখন আমরা কি কি বার করতে পারবো, লেট স্টার্ট বার করব। ডিউরেশন তো আমাদের কাছে জানাই আছে অলরেডি, লেখা মাথায় যেগুলো দেখতে পাচ্ছ দিস আর অল ডিউরেশন সি, ঠিক আছে, তো জানো। আর আর্লি ফিনিশটা কিন্তু আমরা ফাইন্ড আউট করব। তাহলে ফার্স্ট কথা ফের বলছি, আমরা স্টার্ট থেকে এন্ডে যখন যাব এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। তাহলে দুটো টার্ম লিখে দিচ্ছি, ফরওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাস মানে আমরা যাব হচ্ছে স্টার্ট থেকে, মানে শুরু দিয়ে শেষের দিকে যাব। ভালো কথা, হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে। এইবার যদি অপোজিটটা যাই, কেন কি আমাদের তো বার করতে হবে, যদি এন্ডের থেকে আমরা যদি স্টার্টের দিকে যাই, মানে এই ডিরেকশন অ্যারোটা আমি দিলাম, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড পাস। কি বললাম, ব্যাকওয়ার্ড পাস। তো এই ব্যাকওয়ার্ডে আমরা কি নিচ্ছি, শেষ থেকে মানে এন্ড থেকে আমরা স্টার্টে যাচ্ছি। তো এই ব্যাকওয়ার্ড পাসে আমরা কি কি ফাইন্ড আউট করতে পারবো, আমাদের লেট স্টার্ট, স্ল্যাক্স, আর হচ্ছে লেট ফিনিশ। তাহলে আমাদের আলটিমেটলি এগুলো করতে কেন হচ্ছে, বড় প্রশ্ন তোমাদের থাকবে, স্যার এটা করবো কেন। এটা না করলে তোমরা ক্রিটিক্যাল পাথ করতে পারবে না। আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু দিস থিং। এটা যদি না বার করো তোমরা কিন্তু ক্রিটিক্যাল পাথ ফাইন্ড আউট করতে পারো। সেই সূত্রে দাঁড়িয়ে এটাকে বুদ্ধিমত্তার জায়গায় কি রয়েছে, আমরা এইভাবে জিনিসটাকে দেখবো। প্রথমে আমরা ফরওয়ার্ড পাসে যাব, তারপর আমরা ব্যাকওয়ার্ড পাসে আসবো। পুরো জিনিসটাই আমি করে দেখাবো, চিন্তার কিন্তু বিষয় নেই, খুব ঘাবড়াবার কোনো জায়গা নেই, ঠিক আছে। তো প্রথমে আমাদের এ নোটটার এগেনস্টে আমি এখানে এই ডায়াগ্রামটা, এই বাক্সটা প্রত্যেকটা নোটের মাথায় মাথায় এই ডায়াগ্রামের বাক্সটা বানিয়ে নিচ্ছি, তোমরা চট করে ছোট ছোট করে করতে পারবে। তো ডায়াগ্রামগুলো সবার মাথায় মাথায় বানিয়ে নিয়েছি এই বাক্সগুলো। তো বাক্সগুলো তোমরা এখানে বোঝার জন্য করছো, কিন্তু পরীক্ষা হলে কিন্তু ডাইরেক্ট টেবিল বানিয়ে দেবে, ঠিক আছে। এরকম টেবিল বানিয়ে দেবে, আমি টেবিলটা তাহলে একবার দেখিয়ে তোমাদের। এরকম ধরনের পুরো টেবিল বানায় প্রত্যেকটা টাস্কের জন্য। তার ডিউরেশন কি তুমি অলরেডি জানো, ডিউরেশনটা তো অলরেডি পেয়ে যাচ্ছ। আমি একটা কাজ করে ডিউরেশনগুলো তোমাদের সামনেই লিখে দিই এখানে। তো এর ডিউরেশন ছিল যেটা আমাদের আগের পেজ থেকে আমরা পেয়েছো, যেটা ওটাই ডাইরেক্ট লিখে দেবে। এ ছিল 2 ডিউরেশন ছিল, বি ছিল 4, টি ছিল 3, ডি ছিল 1, ই ছিল 6, এফ ছিল 5, জি ছিল 7, আর এইচ হচ্ছে 2। তোমাদের ডিউরেশন গুলো অলরেডি কিন্তু আগের পেজ থেকে তোমরা পেয়ে গেছো। আলটিমেটলি এইগুলোকে বার করতে হবে। তো একটা প্রথমে টেবিলটা আমি ডাইরেক্ট ফিল আপ করতে পারতাম, যে দেখতে তোমাদের একটুখানি প্রবলেম হতো। আগে আমরা এই টেকনিকটা শিখে নাও, তাহলে তোমাদের টেবিল ফিলিং এ কোনো অসুবিধা হওয়া কিন্তু জায়গা নেই। এটা ফাইনাল টেবিলটা তোমাদের কিন্তু করতে হবে। তোমরা পেন্সিল দিয়ে এইভাবে করে ভ্যালুগুলো দেখে দেখে পুট করে দেবে, সব থেকে সুবিধা হবে। দেখো, তো প্রথমে আমি এর গল্পটাকে চলে আসি, তাহলে একটু জুম করে করে দেখবো আমরা। তো অলরেডি দেখো এ বি সি তিনটের আগে কোনো প্রিসিডেন্স নেই, তার মানে এ কে আমি প্যারালালি শুরু করতে পারি। তাহলে প্রথম যে এই ঘরটা, আমি ঘরটা প্রথমে হাইলাইট করলাম, এইটুকু যে ঘরটা আছে, এটা কিসের ঘর অলরেডি কিন্তু আমরা জানি এটা কিসের ঘর। এটা কিন্তু আমাদের আর্লি স্টার্টের ঘর, দেখতে পাচ্ছ। আর্লি স্টার্ট কি বলবে, যে এর আগে কোনোভাবে কিছু কি হবে না, এর আগে তো কিছু নেই। তাই সূত্রে এই এ বি আর সি এরা কিন্তু তিনটেই প্যারালাল একসঙ্গে শুরু হয়েছে, তাই জন্য এখানে 0 লিখে দেবে। মানে এর আগে তো কেউ নেই, এই তিনটেতেই কি হবে, এখানে তোমরা 0 লিখে দেবে। তাহলে সেম তোমরা এখানে গিয়েও লিখে দিতে পারো। তাহলে টেবিলে গিয়েও তোমাদের এর পাশে তোমরা 0 লিখে দিতে পারো, বি এর পাশে 0 লিখে দিতে পারো, এবং সি এর পাশেও 0 লিখে দিতে পারো। এবার গল্পটা হচ্ছে নেক্সট আমরা আর্লি ফিনিশ কি করে করব। তাহলে এই তিনটের আমাদের আর্লি ফিনিশ বার করতে হবে। তাহলে আর্লি ফিনিশ বার করার ফর্মুলা হচ্ছে যে ডিউরেশন প্লাস, আমি লিখিনি, মুখে বলে দিলাম, লিখেও দেবো, ডিউরেশন প্লাস আর্লি স্টার্ট। তো আমাদের দেখো এর কথাটা ভাবো, এর ডিউরেশন কি আছে দেখো 2, তাহলে 0 + 2 করলে কি হবে, आंसर হয়ে যাবে তোমার আর্লি ফিনিশ। এই ঘরটা হচ্ছে আর্লি ফিনিশের ঘর, কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা হাইলাইট করলাম, এই ঘরগুলো হচ্ছে আর্লি ফিনিশের ঘর, ঠিক আছে। এখান থেকে ছবিতে দেখো
এই দেখতে পাচ্ছ আর্লি ফিনিশের ঘর, মাঝখানটা কিন্তু ডিউরেশনের ঘর। দেখো মাঝখানটা ডিউরেশন লিখবে, এই পার্টটা হচ্ছে আর্লি ফিনিশ। ছবিটা ভালো করে একটুখানি ট্যালি করো, আমি একটু ছোট করে দিলাম দেখতে তোমাদের বুঝতে পারবে বলে। দেখো ছবিটাও রয়েছে, এটাও রয়েছে। তো সেই সূত্রে গেলে ফর্মুলাটা কি হয়ে গেল, 0+2, এখানে 2 হবে কেন বুঝতে পারছো, কেন কি দেখো জিরোটা কি ছিল তোমার আর্লি স্টার্ট, এটা হচ্ছে আর্লি ইএস বলবে, আর্লি স্টার্ট, এটা হচ্ছে ডিউরেশন, আর এটা হচ্ছে তোমার আর্লি ফিনিশ। তাহলে আমাদের ফর্মুলা কি হলো, পাশে দেখলাম ইএফ, ইএফ এর ফর্মুলা কি, মানে আর্লি ফিনিশ ইজ ইকুয়াল টু আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন। হয়ে গেল, গল্প শেষ। সেম বিএডটা বার করো। তো বিএড ডিউরেশন কত ছিল, যেটা তলায় লিখেছো 4 ছিল বিএড ডিউরেশন, তাহলে 0+4 করলে 4 হয়ে গেল। সেরকম সি এর আমাদের ডিউরেশন কি ছিল, 3 ছিল, তাহলে 0+3 হলে 3 হয়ে গেল। দেখো আলটিমেটলি তিনটেই গল্প হয়ে গেল। এবার টেবিলটা কি করে ফিল করবো দেখো, দেখো এখানে কতটা ইজি হয়ে যাবে। দেখো দেখো 0+2 করছি, আমার 2 হয়ে যাচ্ছে, 0+4 করছি 4, 0+3 করছি 3। আলটিমেট তোমার টেবিলই ফিল আপ করতে হবে, বাট আমি ওইখান থেকে দেখে তোমাদের বোঝাচ্ছি কতটা সুবিধার জন্য। এবার নেক্সট আমরা কি করব দেখো, এবার আমরা এবিসি দেখো, আমরা ফরওয়ার্ড পাসে বলেছিলাম কি কি করব, ফরওয়ার্ড পাসে আমরা বার করব আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ, এটাই বলেছিলাম। আর ডিউরেশন তোমাদের দাবাই রয়েছে, অসুবিধা নেই। তো আমরা মোটামুটি সবগুলো ডিউরেশন গুলো একটু লিখে নিই। তো সব ডিউরেশন লেখা হয়ে গেছে। এইবার দেখো ডি এর আমাদের আর্লি স্টার্টটা কি করে পাবো, আর্লি স্টার্ট এখানে দেখো ডি এর আগে এ শেষ কখন করেছে ভালো করে দেখো, এর যে আর্লি ফিনিশটা সেটা হয়ে যাবে ডি এর আর্লি স্টার্ট। তাহলে ডি এর এখানে কি লিখবে, 2 লিখবে। কেন লিখবে বুঝে গেছো, দেখো ডি কখন শুরু হচ্ছে বড় কথা, এ শেষ না হলে কিন্তু ডি শুরু হতে পারবে না। তো এ কখন শেষ হয়েছে, তার আর্লি ফিনিশ কি আছে, আর্লি ফিনিশ 2 আছে, তাহলে আমার নেক্সট যে ডি এর আর্লি স্টার্ট হয়ে যাবে আমার এর আর্লি ফিনিশ। খাতায় লিখে রাখো যদি ভুলে যাও। তাহলে আমাদের যদি কোনো স্টেজ বা কোনো টাস্ক যদি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তার যেটা আর্লি ফিনিশ টাইমিং সেটাই কিন্তু তার যে ডিপেন্ডেন্ট টাস্কটা রয়েছে, মানে তারপরে যে টাস্কটা থাকবে সেটা শেষ হওয়ার পর শুরু হবে, সেটা কিন্তু তার আর্লি স্টার্ট হয়ে যাবে। কি বললাম, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এর যে আর্লি ফিনিশ হয়ে গেল ডি এর আর্লি স্টার্ট, তাহলে 2 লিখে দিয়েছি, দেখতে পেয়েছো। এবার নেক্সট ই এর জন্য তাই করো, বি শেষ করেছে ই শুরু হয়েছে, বি এর ফিনিশ কি আছে, আর্লি ফিনিশ কি আছে দেখো 4 আছে, তাহলে ই এর আর্লি স্টার্ট কি হয়ে যাবে, ইএস আর্লি স্টার্ট হয়ে যাবে তোমার 4 হয়ে যাবে। সেরকম এফ এর আর্লি স্টার্ট কি হবে তোমার, সি এর যেটা তোমার আর্লি ফিনিশ আছে, আর্লি ফিনিশ 2, তাই জন্য তোমার এই 3 আছে এখানে, তো 3 এখানে লিখে দাও। এবার তোমরা ডিউরেশন তো পেয়েই গেছো আগের থেকে, সিম্পল যোগ করো, 2 + 1 3 হয়ে গেল, এখানে 4 + 6 এখানে 10 হয়ে গেল, আর এখানে 3 + 5 হয়ে গেল 8। তাহলে গল্প শেষ হয়ে গেল। তাহলে আমরা টেবিলে কি সেটা লিখতে পারবো, চলো লিখে দাও, কোনো অসুবিধা নেই। দেখো টেবিলটা কি, এবার এই জিনিসটা যেটা আমরা দেখে করলাম ছবিটা, টেবিলে কি করে করবো চলো দেখিয়ে দিই। দেখো টেবিলে কি করে করবো, তোমরা কিন্তু ছবিটা তো থাকতে হবে হাতে। দেখো ডি তুমি জানো এর পর শুরু হচ্ছে, তাহলে আলটিমেটলি কি হবে, এর পর ডি, ডিপেন্ডেন্সি যেটা গল্প রয়েছে, এ শেষ হলে ডি শুরু হবে। তাহলে এখানে যে ওর যে 2টা দেখতে পাচ্ছ, সেই 2টা এখানে লিখে দাও। 2 + 1 এখানে কি হয়ে গেল, 3 হয়ে গেল। আর্লি ফিনিশটাও দেখতে পাচ্ছ, এখানে হেডিংটাও রাখলাম, দেখতে পাবে, তাহলে আর্লি ফিনিশ হয়ে গেল। তাহলে ই এর জন্য কি হবে, ই কার পর, বি এর পর ই ছিল, মানে বি শেষ হওয়ার পর কিন্তু ই শুরু হবে, এ শেষ হওয়ার পর কিন্তু ডি শুরু হবে। আমি অ্যারো করে দিলাম, তাহলে বুঝতে পেরেছো। তা সেই সূত্রে কি গল্প, এখানে আমাদের বি এর শেষ কখন, 4 এ শেষ হচ্ছে, তাহলে 4 লিখে দাও, 4 + 6 কি হবে, 10 হয়ে গেল। এইভাবেই বুঝতে পারছো টেবিলটা এইভাবে ফিনিশ করবো। সি এর পর কি আসছে, সি এর পর আসছে এফ আসছে, তাহলে সি এর কোথায় শেষ, 3, তাহলে 3 হয়ে যাবে এর আর্লি স্টার্টে, তাহলে 3 + 5 হয়ে গেল 8। তাহলে এইভাবে টেবিল তোমরা ফিল আপ করতে পারো। ছবিটা দেখলে জিনিসটা বুঝে যাবে, এবার তোমরা ডাইরেক্ট টেবিলেও করতে পারো। আমি মনে করবো টেবিলটা না করে প্রথমে আগে এরকম ছবিটা করে নাও, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের বুঝতে। হয়ে গেল, গল্প শেষ। এবার বড় প্রশ্ন চলে আসলো, জিটা বার করবো কি করে, কারণ জি দুটোর ওপর ডিপেন্ডেন্ট। দেখো তোমার ডিও রয়েছে, ইও রয়েছে। এবার একটুখানি ভালো করে ভাবো, তোমাদের গল্প বলবো। দুটো বন্ধুকে তুমি ফোন করেছো, তার সঙ্গে ঘুরতে বেরাবে। একজন বলছে ভাই আমি 3টের সময় ফ্রি হব দুপুর, একজন বলছে আমি দুপুর 1টার সময় ফ্রি হব, আর তোমাকে দুজনের সঙ্গেই দেখা করতে হবে। তাহলে তুমি টাইম কখন দেবে, নিশ্চয়ই 3টের পরেই দেবে। একজন 1টার সময় ফ্রি হচ্ছে, 3টের সময়, যে পরে শেষ হচ্ছে বা যে বড় টাইমিং বলতে পারো, তারপরেই তুমি তা করবে। যার টাইমটা পরের দিকে আসছে তারপরেই কিন্তু তুমি শুরু করতে পারবে বা কোনো মিটিং শুরু করতে পারলে। তাহলে এখানে গল্পটা কি হবে দেখো, গল্প সেমই থাকবে, ডি এর যে আর্লি ফিনিশ আর ই এর আর্লি ফিনিশের কে আমাকে দেখতে হবে, মানে এই দুটোর ফিনিশ দেখেই কিন্তু আমি জি এ স্টার্ট করব। কিন্তু আমাদের এখন এর ম্যাক্সিমাম ভ্যালু নেবে, মানে আর্লি ফিনিশ, এই জি এর এটা করার জন্য আমি পাশে লিখে দিলাম জি এর যে আমাদের আর্লি স্টার্ট কি হবে, আমি ম্যাক্সিমাম নেবে কার, আমাদের যে ডি এর, মানে আর্লি ফিনিশ হচ্ছে ডি, কমা আর্লি ফিনিশ হচ্ছে আমাদের ই, এরকম ভাবে তাহলে সাবে লিখলাম। দুটোর যে
তোমার ম্যাক্সিমাম ভ্যালুটাই কিন্তু আমার জি এর আর্লি স্টার্ট হয়ে যাবে। তাহলে 10 হচ্ছে অ্যান্সার, কেন কি দেখো 10 বড় এখানে। ক্লিয়ার হয়ে গেছে? সেম তোমরা এইচও পেয়ে যাবে, এইচ পাওয়ার জন্য তোমার জি লাগবে, তো জি এর আর্লি ফিনিশটা প্রথমে ক্যালকুলেট করে নিই, 10 + 7 মানে 17 হয়ে গেল। এখানে দেখো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এইচ এরও সেম গল্প। এইচ এর টেবিলের আর্লি স্টার্টটাকে ফাইন্ড আউট করার জন্য তোমার কি লাগবে, সিম্পল তোমার এফ এর যে আর্লি ফিনিশ টাইম আর তোমার জি এর যে আর্লি ফিনিশ টাইম যেটা ইএফ রয়েছে তার দুটোর মধ্যে ম্যাক্সিমাম, তো 8 আর 17 এর ম্যাক্সিমাম 17, তো এখানে তোমরা 17 লিখবে। 17 + 2 হচ্ছে 19। দেখো ফরওয়ার্ড পাসের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে ওপর যে 3টে লাইন ফিল আপ করা মানে আমার ফরওয়ার্ড পাস কমপ্লিট। আমাদের যে ফরওয়ার্ড পাসের যা যা বার করার ছিল সব করে নিয়েছি। এইবার আমরা কি করব, টেবিলটাকেও সঙ্গে সঙ্গে ফিল আপ করে নিচ্ছি এখান থেকে দেখে দেখে। তা আমরা ওখানে করে ফেলেছি বলে আর এখান থেকে দরকার নেই, এখানে তোমরা দেখেও করতে পারো। আলটিমেট তোমাদের ছবি জানতে হবে, ছবি হাতে থাকলে সবকিছু করতে পারবে। তো সেই সূত্রে গেলে আমি ডাইরেক্ট এখানে ভ্যালুগুলো লিখে দিচ্ছি। জি এর তাহলে আমাদের আর্লি স্টার্ট ছিল 10 ছিল, তো 10 + 7 হচ্ছে 17 হয়ে গেল। সেরকম এইচ এর আমাদের আর্লি স্টার্টের ভ্যালু ছিল হচ্ছে 17, 17 + 2 এখানে হয়ে গেল 19 হয়ে গেল। তাহলে আমাদের আর্লি ফিনিশ টাইমিং হচ্ছে 19, তাই তো মোটামুটি আমরা এখানেও করে রেখেছি 19ই আছে। এবার আমরা ব্যাকওয়ার্ড পাস শুরু করব। এবার ব্যাকওয়ার্ড পাস যখন শুরু করি তখন সেখান থেকে আমাদের শেষ থেকে শুরুতে যাই, গল্প আমরা অলরেডি জানি। এখানে কি কি জিনিস ফাইন্ড আউট করতে পারি অলরেডি দেখেছিলাম, যে আমরা দেখেছিলাম লেট স্টার্ট ফাইন্ড করতে পারি, স্ল্যাক ফাইন্ড করতে পারি, আর লেট ফিনিশ ফাইন্ড আউট করতে পারি। এবার যেরকম দেখলে তোমরা যে এখানে আর্লি ফিনিশের একটা ফর্মুলা ছিল যেটা হচ্ছে আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, কিন্তু আর্লি স্টার্টের কিন্তু কোনো ফর্মুলা ছিল না। আর্লি স্টার্ট মানে আগেরটা যখন শেষ হবে তখন তার এটা শুরু হবে। সেরকম এখানেও গল্পটা সেরকম একই থাকবে, যে আমাদের যে আর্লি ফিনিশ যেটা আছে, সরি লেট ফিনিশ যে গল্পটা দেখতে হাইলাইট ফেড রং করছি স্ক্রিনে, লেট ফিনিশটা কি করে করব, প্রথমে শুরু করব তো এইচ দিয়ে, কারণ কি আমরা ব্যাকওয়ার্ড পাস করছি বলে আমরা কিন্তু এইচ থেকে কিন্তু আমরা যাব স্টার্টের দিকে। দেখো অ্যারোটা আমরা স্ক্রিনে ডাইরেক্টলি করে দিয়েছি, শেষ থেকে শুরুই যাব। তাহলে এইচ এর প্রথমে আমি কি ফিল আপ করবো, আমি ফিল আপ করবো এইটা, এই যে ঘরটা এটাকে বলে লাস্ট ফিনিশ। লাস্ট ফিনিশটা প্রথমে আমাকে ফিল আপ করতে হবে। সেটা কি করব, যে দেখো প্রথম এইচ এর তো পরে আর কেউ নেই, এইচই সবার লাস্ট। তো এইচ এর যেটা আমাদের এখান থেকে বলে দিচ্ছি, লাস্ট যে নোটটা থাকবে যেখান থেকে শুরু করছো তুমি, ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল বলতে পারো বা ব্যাকওয়ার্ড পাস বলতে পারো, যাই তোমরা বলো। তাহলে এর যেটা আর্লি ফিনিশ যেটা ছিল মানে 19টাই তোমরা দেখে দেখে কি করবে এখানে বসিয়ে দেবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, 19টাই বসিয়ে দিলে এটা নিয়ম। খাতায় লিখে রাখো যে যখন আমরা ব্যাকওয়ার্ড পাস করি তখন যেটা আমার এন্ডিং মানে স্টার্টিং ব্যাকওয়ার্ড পাসের যে স্টার্টিং নোড, এইচ ইজ দ্য স্টার্টিং নোড অফ ব্যাকওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাসে যেরকম কারা কারা ছিল, এ বি সি ছিল স্টার্টিং নোড ফরওয়ার্ড পাসে, সেরকম এইচ হচ্ছে আমার স্টার্টিং নোড ইন ব্যাকওয়ার্ড পাস। তো সেই সূত্রে গেলে প্রথমে আমরা বার করব লাস্ট ফিনিশ বার করব। তো লাস্ট ফিনিশের ফর্মুলা বলে কি জিনিস যদি বলি, ডাইরেক্টলি আমরা এইচ এর যেটা আর্লি ফিনিশ টাইমিংটাই কিন্তু আমার কি হয়ে যাবে, লাস্ট ফিনিশ অফ এইচ হয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প, হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করব, স্ল্যাকের বার করবো। যে সেকেন্ড যে নোটটা দেখতে পাচ্ছ এটা স্ল্যাকের গল্প, স্ল্যাকের ঘর। তো স্ল্যাক কি করে বার করো, ফর্মুলা দিয়েছে লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ। তো লেট ফিনিশ কোনটা, লেট ফিনিশ আমি এক্ষুনি পেলাম যেটা 19, আর আর্লি ফিনিশ কোনটা আছে, ওপরেরটা 19ই আছে। তাহলে বুঝতে পেরেছো, তা 19 - 19 করলে কি হবে, আমার এখানে আমি 0 পেয়ে যাবো। তাহলে আমার স্ল্যাকের ভ্যালু এখানে 0 চলে আসলো, বুঝতে পেরেছো। সেরকম নেক্সট যেটা রয়েছে, তাহলে স্ল্যাক পেয়ে গেছো, এটা আমাদের আমি লিখে দিচ্ছি আস্তে আস্তে, এলএফ মানে লাস্ট ফিনিশ, এই 0টা হচ্ছে আমাদের স্ল্যাক, আর এইটা হচ্ছে আমাদের লাস্ট স্টার্ট, এলএস মানে লাস্ট স্টার্ট। তাহলে এলএস এর ফর্মুলা কি আছে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, লাস্ট স্টার্ট ইজ ইকুয়াল টু লাস্ট ফিনিশ মাইনাস ডিউরেশন। লাস্ট ফিনিশ মাইনাস 19 - 2 যেটা কিনা এখানে 17 হয়ে যাবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে, 19 - 2, কেন কি আমার এইচ এর লাস্ট ফিনিশ হচ্ছে 19 যার ভ্যালু এখানে লিখে রয়েছে, আর ডিউরেশন হচ্ছে 2। তো সেই সূত্রে আমার মাইনাস করলে কি আসবে, 19 - 2 17 আসবে, হয়ে গেল। এইচ এর পর তুমি নেক্সট কি করবে, জিতে করবে। এবার গল্প দেখো ভালো করে ক্লিয়ার করে নাও, এইচ শেষ হওয়ার পর মানে এইচ এর পরই জি আছে। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করব, আমার যে দেখো আমাকে আলটিমেটলি কি ফিল করতে হবে, প্রথমেই আমাকে কিন্তু এই ঘরটা ফিল করতে হবে জি এর, যেটাকে বলে লাস্ট ফিনিশ। তাহলে এখানে কি করে ফিল করব, দেখো আমার এইচ এর যে লাস্ট স্টার্টটা ছিল সেটাই আমার হয়ে যাবে জি এর হচ্ছে লাস্ট ফিনিশ। ক্লিয়ার হয়েছে, এইচ এর যে লাস্ট স্টার্ট ছিল সেটাই হয়ে যাবে জি এর আমাদের লাস্ট ফিনিশ। সেই সূত্রে আমার 17 রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো সেই 17টাই চলে যাবে কোথায়, আমার এখানে চলে যাবে, আমি লিখে দেবো। তাহলে এটা পেয়ে গেলে বাদ বাকি তো কোনো অসুবিধাই হবে না। স্ল্যাক্স হচ্ছে লাস্ট ফিনিশ মাসলা আর্লি ফিনিশ। তো আর্লি ফিনিশ 17 - 17 কি হয়ে গেল, 0 হয়ে গেল।
আর আমাদের লাস্ট স্টার্ট কি করে ফাইন্ড আউট করবো, সে লেট ফিনিশ মাইনাস ডিউরেশন করে নাও, 17 মাইনাস 7 তোমার এখানে 10 কিন্তু এখানে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা ফিল আপ করতে করতে চলছি। তো সেই সূত্রে আমরা জি এর পর কাকে করবো, এফ ও যেহেতু এইচ এর পর এফ আছে, সেম গল্প রাখবো, আমাদের এফ এরও যেটা আমাদের লাস্ট ফিনিশ রয়েছে সেটা কিন্তু আমাদের এইচ এর লাস্ট স্টার্ট থেকেই নিয়ে নেবো, মানে 17 এখানে প্রথমেই লিখে দেবে, গল্প শেষ হয়ে গেল। স্ল্যাকের ফর্মুলা কি ছিল, 17 মাইনাস 5, মানে লাস্ট ফিনিশ মাইনাস ডিউরেশন করলে আমরা 17 মাইনাস 5 হলে 12 হয়ে যাবে। আর এখানে আমাদের লাস্ট স্টার্টের ফর্মুলা হচ্ছে লাস্ট ফিনিশ মাইনাস ডিউরেশন, তো সেই সূত্রে আমাদের 17, তো এই 12টা আমি এখানে ভুল লিখে দিয়েছি, 12টা এখানে হবে না, আমি দেখলাম একটুখানি। তো এখানে গল্পটা যে 17 মাইনাস 8, স্ল্যাকের ফর্মুলাটা একটু ভুল লিখেছি, মানে এই যে ক্যালকুলেশনটা ভুল হয়েছে, লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ, তো 17 মাইনাস 8 হবে। 17 মাইনাস 8 করলে কত হয়, এখানে তোমাদের পেয়ে যাবে 8 প্লাস 9 হচ্ছে 17, তাহলে এখানে 9 চলে আসবে। আর এখানে হচ্ছে 17 মাইনাস 5 হয় 12, যেটা কিনা আমাদের লেট স্টার্ট আমরা কিন্তু এফ এর পেয়ে যাব। তো সেই সূত্রে গল্প এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব ই এর গল্পে। এফ হয়ে গেছে, ইটা করব, ইটা কিভাবে করব, ই এর গল্প বুঝতে পারে তো, জি থেকে আসছে যেহেতু, জি এর পরেই কিন্তু, জি এর ব্যাকওয়ার্ডের দিকে ভাবলে জি এর আগে কিন্তু, মানে জি এর পরেই আমাদের ই আছে, তো জি এর যেটা আমাদের লাস্ট ফিনিশ সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে, ই এর আমাদের জি এর যেটা আমাদের লাস্ট স্টার্ট, মানে এলএস টা আমি দেখলাম এলএস সেটা আমাদের ই এর আমাদের এলএফ মানে লাস্ট ফিনিশ হয়ে যাবে। তো সেই সূত্রে 10 এখানে লিখে দেখো, স্ল্যাক্স কি থাকে, 10 মাইনাস 10 0, কারণ আমরা অলরেডি জানি লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ হয়ে গেল। এইবার সেম গল্পতে আমরা লেট স্টার্টটা ফাইন্ড আউট করবো। লেট স্টার্টের ফর্মুলা কি আছে, লেট ফিনিশ মাইনাস ডিউরেশন, তাহলে আমাদের 10 মাইনাস 6 করলে এখানে আমরা 4 পেয়ে গেলাম। ই হয়ে গেল। সেম আমরা ডিটাও এইভাবে করবো, পুরো জিনিসটাই ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, সময় লাগছে বাট বেসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো জিওর যেটা তোমাদের লাস্ট স্টার্ট ছিল সেটা আমাদের কি হয়ে যাবে, ডি এর, যেহেতু আমাদের জি এর আগে আছে ডি, সেই সূত্রে আমাদের এখানে আমাদের লাস্ট ফিনিশটা এইভাবে পেয়ে যাবো যে জি এর যে লাস্ট স্টার্ট ছিল 10, এটাকে আমি দেখে দেখে হুবাহু লিখে দিলাম ডি তে, হয়ে গেল গল্প শেষ। তারপরে স্ল্যাক্স বার করো, ফর্মুলা আর বলবো না, 10 মাইনাস 3 করে দেবে তোমরা, তাহলে এখানে 7 হয়ে যাবে তোমাদের, গল্প শেষ। এইবার গল্পের মধ্যে আমরা এখান থেকে কি ফাইন্ড আউট করবো, 10 মাইনাস 1 যেটা 9 হয়ে যাবে আমাদের যে লাস্ট স্টার্ট। তাহলে এখান থেকে তুমি প্যারালালি 3টে বার করতে পারো, এইটা প্যারালালি যাবে, বি প্যারালালি বার করবে, আর এফ প্যারালালি বার করবে। ডি এর উপর ডিপেন্ড করবে এ, তাহলে এর যেটা এখানে আমাদের 9টা পেলে, যেটা আমাদের ডি এর যেটা পেলে সেটা আমাদের এ তে চলে যাবে, এর এখানে লিখে রাখো, ভালো কথা। সেম যেটা তোমরা ই এর এখানে পেলে 4, সেটা চলে যাবে কোথায়, বি এর এখানে চলে যাবে, বি এর হচ্ছে আমাদের লেট ফিনিশে চলে গেল। এবার এফ এর যে 12টা পেয়েছিলে সেই 12টা চলে যাবে আমাদের, এফ এর 12 দেখে নাও, 12টা আমাদের সি এর কিন্তু আমাদের লেট ফিনিশে চলে গেল। তো সেই সূত্রে গেলে 12 লিখে নাও, এটুকু প্রথমে যদি লিখে নিতে পারো তাহলে কোনো গল্পটি নেই। এবার তো তোমরা সিম্পল ক্যালকুলেশন করবে, তাহলে কোনটা কার উপর ডিপেন্ডেন্ট, যাওয়ার সময় আমাদের ডিপেন্ড থাকে হচ্ছে আমাদের আর্লি স্টার্টটা ডিপেন্ড থাকে, আর ফেরার সময় যখন ব্যাকওয়ার্ডে যখন আমরা আসছি তখন কিন্তু আমাদের লেট ফিনিশটা কিন্তু আমাদের ডিপেন্ড থাকে। এবার তোমরা স্ল্যাক্স তো ফাইনাল করতে হবে, 9 মাইনাস 2 করলে এখানে 7 চলে আসলো, 9 মাইনাস 2 7, আর এখানে 9 মাইনাস 2 করলেও তোমাদের কিন্তু 7ই আসবে। দুটো ক্ষেত্রেই এখানে 9 মাইনাস 2 দুটো আছে যেহেতু, আর এখানে তোমার 4 মাইনাস 4 করলে 0 হবে, এখানেও তোমার 0ই হবে। আর তোমার এখানে সিটা চলে গেলে তোমার 12 মাইনাস 3 হয়ে গেলে তোমার এখানে 9 হলো, এখানে দুটো এন্ডেই তোমার 9 হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া, এইভাবে তোমরা কিন্তু এই টেবিলটা ফিল আপ করবে। এবার ক্রিটিক্যাল পাথ কোনটাকে সিলেক্ট করার জন্য আমি একটু পেনের কালারটা চেঞ্জ করব। দেখো শুরুটা তো হলো, এবার শুরুতে তোমাদের ক্রিটিক্যাল পাথ যেটাকে বলে লংগেস্ট পাথ আমরা বলি, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের সিলেক্ট করার কি গল্প হবে, যাদের স্ল্যাকের ভ্যালু 0 আছে, যেসব নোডের স্ল্যাকের ভ্যালু 0 সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ বা আমাদের লংগেস্ট পাথও বলতে পারে। এই পাথটা না পেলে কিন্তু আমরা পরবর্তীকালে কোনো কাজ করতে পারবো না। তো সেই সূত্রে দেখো আমাদের বি এর কিন্তু স্ল্যাকটা 0 আছে, ভালো কথা, ই এর স্ল্যাক 0 আছে, জি এর স্ল্যাগও 0 আছে, আর এইচ এর স্ল্যাগও 0 আছে, থাকতেই হবে। তাহলে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, কি ফাইন্ড আউট করে পেলে, একটু ছোট করে নিলাম বোঝানোর জন্য। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য পাথ, বি থেকে আমাদের ই তে গেলাম, ই থেকে আমাদের জি তে গেলাম, এবং জি থেকে এইচ এ গেলাম। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার বলতে পারো, অ্যান্সার না, এটা আমরা ক্রিটিক্যাল পাথ পেলে, এটা কি পেলাম, ক্রিটিক্যাল পাথ পেয়ে গেলাম, আর কিছুই না। ক্রিটিক্যাল পাথ মানে লংগেস্ট পাথ। এরপরে আমরা এটার উপর কথা বলবো, তার আগে বাদ বাকি যে টেবিলের ভ্যালুগুলো এখানে রয়ে গেছে সেটাকে দেখে দেখে একটু ফিল আপ করে নিতে হবে। তাহলে লাস্ট স্টার্ট, লাস্ট ফিনিশ, আর হচ্ছে স্ল্যাক। প্রথমে তো লাস্ট ফিনিশগুলো তোমরা দেখবে, শুরু করবে। দেখো টেবিলটা যদি টেবিল দিয়ে কি করে করবে, দেখো শুরু করবে শেষ দিয়ে, একদম শেষটা দিয়ে শুরু করবে। একটু ছোট করে দেখাচ্ছি যাতে বুঝতে পারবে। প্রথমে এইচ দিয়ে লাস্ট থেকে শুরু করবো, তো এইচ এর যেটা আমাদের লাস্ট ফিনিশ বলেছিলাম, আর্লি ফিনিশটাই হয়ে যাবে কিন্তু আমাদের লাস্ট ফিনিশ হয়ে গেল।
আর বাদ বাকি তো ফর্মুলা তোমরা জানোই। তো ফর্মুলা কি কি ছিল আমাদের, স্ল্যাকের ফর্মুলা কি ছিল, লাস্ট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ। তো লাস্ট ফিনিশ তো আমরা পেলাম 19, আর্লি ফিনিশ কি আছে আমাদের 19, আর্লি ফিনিশও আমাদের 19, 19 মাইনাস 19 করলে কি হবে, আমাদের স্ল্যাক হয়ে গেল 0। আর আমরা এবার কি করব, লেট স্টার্টের ফর্মুলাটা কি ছিল আমাদের, লেট ফিনিশ মাইনাস ডিউরেশন। তো লেট ফিনিশ 19 আর ডিউরেশন কত 2, তাহলে এই দেখো 19 মাইনাস 2 করলে এখানে 17 হয়ে গেল। তাহলে এইটা যদি পেয়ে যাও তাহলে তোমাদের তো নর্মালি এভাবেই তোমরা করতে পারো। এবার তোমাদের গ্রাফটা কিন্তু মানে আমাদের আলটিমেটলি নয় গ্রাফ, আর না হলে তোমাদের কিন্তু এই গ্রাফটা তোমাদের দরকার, নাহলে করতে পারবে না। কার পর কি আছে তুমি দেখবে কি করে, নয় গ্রাফ নয় তোমার প্রিসিডেন্সটা দরকার আছে। তো এইভাবেই তোমরা করতে পারো। আমি বাদ বাকিটা এখানে ফিল আপ করে দিচ্ছি, তোমরা এইভাবে বাড়িতে একবার দেখে নিও। তো এই টেবিলটা আমরা ফিল আপ করে দিই, তোমরা লাস্টে চাইলে টেবিলটাকে তোমরা ড্র করে দিতে পারো, করে পুরো ফিল আপ করলে এটা কিন্তু একটা তোমাদের লাগবে। এটা ছাড়া তোমরা কিন্তু মোটামুটি তোমরা ক্রিটিক্যাল পাথ কিন্তু ফাইন্ড আউট করতে পারবে। আমরা যে ক্রিটিক্যাল পাথটা পেলাম, যেটা সিএম বলছি আমরা ক্রিটিক্যাল পাথ, সেটা কি কি ছিল আমাদের, বি থেকে আমাদের ই ছিল, ই থেকে জি ছিল, আর জি থেকে এইচ ছিল। তাহলে আমাদের প্রশ্ন যদি বলে লংগেস্ট ডিউরেশন, বা আমাদের প্রশ্ন কিন্তু অলরেডি ছিল যে এক্সপেক্টেড টাইম, প্রশ্নটাই দেখাচ্ছি একবার। এই যে দেখতে পাচ্ছ প্রশ্নতে এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিশন এন্ড এক্সপেক্টেড ভেরিয়েশন। আমরা কিন্তু আলটিমেট প্রজেক্টেড এক্সপেক্টেড কমপ্লিশনটাকে অনেক সময় আমাদের লংগেস্ট ডিউরেশনও বলতে পারে। এই জন্য আমাদের ঘাবড়ালে হবে না, এটা মাথায় রাখতে হবে। আর এখান থেকে ভেরিয়েন্সটা যে তলায় বার করলাম, ভেরিয়েন্স গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেটের মাথায় রাখতে হচ্ছে, এবার কাজে লাগবে। যে এ এর ভেরিয়েন্স 1, বি এর ভেরিয়েন্স 1, সি এর ভেরিয়েন্স 1, এগুলো কিন্তু তোমাদের এখন কাজে লাগবে, এটা কিন্তু মাথায় কিন্তু তোমাদের রাখতে হবে। তো প্রথমে আমরা কি করব, লংগেস্ট ডিউরেশন বার করব। তো ক্রিটিক্যাল পাথটা যেটা পেয়েছো দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিন একটু বড় করে নিচ্ছি, এটা দিয়ে কিন্তু আমরা আলটিমেটলি লংগেস্ট ডিউরেশন বার করব। দেখো আমাদের বি এর আমাদের আলটিমেটলি যে টাইমটা কত ছিল, দেখো বি এর আমাদের শেষ করতে 4 দিন লাগবে, যেটা আমরা অলরেডি টেবিল থেকে পেয়েছিলাম, যেটাকে এক্সপেক্টেড টাইম বলতে পারো। আর আমাদের ই এর 6 দিন, জি এর আমাদের 7 দিন, আর এইচ এর হচ্ছে আমাদের 2 দিন। তো যোগ যদি করে দাও তিনটে সবগুলোর মধ্যে, তোমরা পেয়ে যাবে 19। করে দেখো 19 তোমরা পাচ্ছ। এটাকে তোমরা বলবে এক্সপেক্টেড টাইমও বলতে পারো, মানে প্রজেক্ট কমপ্লিশন, এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিশন টাইম বা লংগেস্ট ডিউরেশন, যেটা তোমরা বলতে পারো। এইবার আমরা বার করবো যে আমাদের ভেরিয়েন্সটা, যেহেতু আমাদের এই যে আলটিমেটলি কিন্তু আমাদের এটাই কাজে লাগবে, এই যে ক্রিটিক্যাল পাথটাই লাগবে, কিন্তু এই পাথেরই কিন্তু ভেরিয়েন্স বার করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা তলায় ফের দেখে দেখে লিখে ফেলছি যে সিপি ইজ ইকুয়াল টু বি থেকে আমরা ইতে যাচ্ছি, ই থেকে জি এবং জি থেকে এইচ, দিস দ্য ভেরিয়েন্স, মানে এইটা হচ্ছে পাথ, আমাদের ক্রিটিক্যাল পাথ। তো বি এর ভেরিয়েন্স কত ছিল, বি এর ভেরিয়েন্স ছিল 1 ছিল, ই এর ভেরিয়েন্স 4 ছিল, জি এর ভেরিয়েন্সও 4 ছিল, যদি টেবিল থেকে দেখো তোমরা তো লেখা আছে খাতায়। আর এইচ এর ভেরিয়েন্স 0.11, সবগুলোকে যোগ করে দাও, সিম্পল যোগ করে তোমরা পেয়ে যাবে 9.11 তোমরা ভেরিয়েন্স পাবে। তো এখান থেকে তোমরা যদি মনে করো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে পারো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজগুলো রুট ওভার অফ ভেরিয়েন্স করে নিলে তোমরা পেয়ে যাও যোগ করলে। যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হয় তাহলে রুট ওভার অফ ভেরিয়েন্স করো। এক্সপেক্ট, এটা কিন্তু আমাদের আলটিমেটলি কি বার করলাম, এটা লিখে দিই নাহলে গুলিয়ে ফেলবে, এক্সপেক্টেড ভেরিয়েন্স। ঠিক আছে, প্রশ্ন যেটা ছিল এক্সপেক্টেড ভেরিয়েন্স হচ্ছে 9.11, আর তোমার যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার রুট ওভার অফ ভেরিয়েন্স, তো তোমরা রুট ওভার অফ তোমরা যদি 9.11 করো, যেটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 3.02 তোমরা পাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। টোটাল ভেরিয়েন্স বার করলে, মানে যেটাকে এক্সপেক্টেড ভেরিয়েন্স, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করে ফেললে এইভাবেই আমাদের বলতে পারো এক্সপেক্টেড ভেরিয়েন্স এই ছিল। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা পুরো জিনিসটাই কভার করেছি, ধরে ধরে কি করে আমরা গ্রাফ রেডি করব, মানে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সেখান থেকে আমরা কি করে ক্রিটিক্যাল পাথ সেট করব, এই একটা কথা বলেছে। আলটিমেটলি প্রশ্নতে নিয়ে এসে দেখালাম এই জন্যই যে বাই প্রপার মেথডোলজি, যা ইচ্ছা হয়ে করলে হবে না, এই প্রপার মেথডোলজিটাই আমি কিন্তু এখান থেকে শিখিয়ে দিলাম যে এইভাবেই তোমাদের করতে হবে, এর বাইরে গেলে কিন্তু করলে হবে না। এই ছিল পুরো আইডিয়াটা, আশা করি পার্ট সিপিএম নিউমেরিক্যাল, আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।